হ্যালো বন্ধুরা, সিভিল স্টাডি রুমে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো আমরা এখানে আরসি ডিজাইন নিয়ে আলোচনা করছিলাম। আমরা অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছি, তো তোমরা ওখান থেকে প্লিজ দেখে নিও। তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আর প্রবলেম থাকবে না। তো আজকে আমরা শুরু করতে চলেছি স্ল্যাব ডিজাইন। তো স্ল্যাব ডিজাইন ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক ফর অল এক্সামিনেশনস। তো স্ল্যাব ডিজাইন বলতে গেলে দু রকমের স্ল্যাব আমরা এখানে ডিজাইন করব, একটা ওয়ান ওয়ে স্ল্যাব আর একটা টু ওয়ে স্ল্যাব। তো এই ওয়ান ওয়ে আর টু ওয়ে স্ল্যাব করার আগে আমি একটুখানি বলে দিই যে ওয়ান ওয়ে স্ল্যাবকে আমি কীভাবে চিনবো আর টু ওয়ে স্ল্যাবকে আমি কীভাবে চিনবো বাই ডিজাইন মেথড। ধরো আমাদের কাছে দুটো স্প্যান থাকে, তো এরকম হয়, রাইট? তো এটা হচ্ছে LY আর এটা হচ্ছে LX। এবার ঘটনা হলো, যদি LY বাই LX মানে লঙ্গার ডিরেকশানের যে লেন্থ ডিভাইডেড বাই শর্টার ডিরেকশানের যে লেন্থ, সেটা যদি গ্রেটার দ্যান 2 হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে ওয়ান ওয়ে স্ল্যাব বলবে। আর LY বাই LX যদি লেস দ্যান 2 হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে টু ওয়ে স্ল্যাব বলবে। তো তোমরা এইভাবে ক্যালকুলেশন থ্রু দিয়ে কিন্তু একদম চিনে নিতে পারবে কোনটা ওয়ান ওয়ে স্ল্যাব হবে, কোনটা টু ওয়ে স্ল্যাব হবে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখো আমাদের কাছে একটা কোয়েশ্চেন অ্যাভেলেবেল আছে ফর ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য। কোয়েশ্চেনটা আমি একবার বলে দিই। ডিজাইন আরসি স্ল্যাব ফর এ রুম হ্যাভিং ইনসাইড ডাইমেনশন 3 মিটার ইন্টু 7 মিটার। Thickness of the supporting wall is 300 mm. The slab carries 75 mm thick lime concrete at its top and unit weight 20 kilonewton per meter cube and live load LL মানে live load is taken as 2 kilonewton per meter square. Assume the slab to be simply supported at the end. Okay, তাহলে বলেছে এখানে 3 মিটার আর 7 মিটার ডাইমেনশন, মানে LX হচ্ছে 3 মিটার আর LY হচ্ছে 7 মিটার। এটা তো তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তাই জন্য আমি এখানে লিখে নিয়েছি গিভেন ডেটা ডাইমেনশন দিয়েছি কি LX 3 মিটার আর LY 7 মিটার। দেখো আমি যা যা আছে প্রথমে সেগুলো লিখে নিয়েছি। যে থিকনেস অফ ওয়াল হবে 300 mm বলা আছে, থিকনেস অফ লাইম কংক্রিট বলা আছে 75 mm, ইউনিট ওয়েট কত বলা আছে 20 কিলোনিউটন পার মিটার কিউব, আর লাইফ লোড বলা আছে 2 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, আর FCK হচ্ছে 20 MPa। দেখো এখানে লিখেছি FCK 20 MPa আর FY 415 MPa। তো প্রথমে আমরা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে করে প্রত্যেকটা স্টেপ আমরা কিন্তু করবো, আর তোমরা এইভাবেই কিন্তু ডিজাইনটা করবে। তো প্রথমে দেখো স্টেপ 1 কী আছে। প্রথমে তোমাদের কাছে তো কোয়েশ্চেনে বলা থাকবে না ওয়ান ওয়ে স্ল্যাব বা টু ওয়ে স্ল্যাব, আর যদি বলা থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না বলা থাকে তাহলে তোমাদের কিন্তু ডিটারমিনেশন করতে হবে আমার কাছে এটা কী ধরনের স্ল্যাব আছে, তারপরে সেটাকে আমি সেভাবে করে ডিজাইন করব। দেখো তো এর জন্য আমি লিখেছি ডিটারমিনেশন অফ স্ল্যাব LY বাই LX। আমি প্রথমে বলেছি রেশিও বের করতে হবে। তো LY হচ্ছে 7, যেটা লঙ্গার ডিরেকশনের লেন্থ, আর LX হচ্ছে শর্টার ডিরেকশনের লেন্থ, যেটা হচ্ছে 3। সেটা যদি তুমি বের করো তাহলে হবে 2.33, যেটা গ্রেটার দেন 2। এবার আমি বলেছি গ্রেটার দেন 2 হলে পরে সেই স্ল্যাবটাকে আমি বলবো ওয়ান ওয়ে স্ল্যাব, আর লেস দেন 2 হলে পরে সেই স্ল্যাবটাকে বলবো টু ওয়ে স্ল্যাব। তাহলে আমার কাছে গ্রেটার দেন 2 আসছে, মানে এই স্ল্যাবটা কিন্তু আমার কাছে ওয়ান ওয়ে স্ল্যাব আছে। তার মানে এরপরে যে আমাকে ডিজাইনগুলো করতে হবে সেটা কিন্তু পুরোটা ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে যেভাবে করি ডিজাইন সেইভাবেই কিন্তু করে যেতে হবে। নেক্সট দেখো চলে আসবে স্টেপ 2তে। স্টেপ 2তে দেখো আমাদের কাছে কিন্তু কোনো ডাইমেনশন বলা নেই। একটা স্ল্যাবের ডাইমেনশন শুধুমাত্র বলা আছে লেন্থগুলো, কিন্তু তার ব্রেথ আছে, তার ডেপথ আছে, সেগুলোকে আমাকে বের করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এফেক্টিভ ডেপথ ক্যালকুলেশন প্রথমেই করে নিতে হবে। তো সেই জন্য আমি লিখেছি স্টেপ 2 এফেক্টিভ ডেপথ ক্যালকুলেশন। আর এই এফেক্টিভ ডেপথ যখন আমরা ক্যালকুলেশন করবো তখন শর্টার স্প্যান নিয়ে আমরা কাজ করব। তো সেক্ষেত্রে দেখো L/D রেশিওটাকে আমি 25 ধরে নিয়েছি ডিজাইনের সুবিধার্থে। ধরো মানে 20 থেকে 30 মানে ধরো বা 25, 26, 27 এমন কিছু একটা রেশিও তোমরা ধরে নেবে, যাতে তোমাদের ডিজাইনটা একদম ঠিক মতন হয়ে যায়, লাস্ট অবধি চেক যেন একদম সঠিক মিলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে 25 মতন ধরে নিয়েছি। এটা অ্যাজিউম করে নিয়েছি, এটা অ্যাজিউম করা একটা, তোমরা যে কোনো ভ্যালু ধরে নিতে পারো, কিন্তু এটাও করা হয়েছে ডিজাইনের সুবিধার্থে যে 25 মোটামুটি ধরে নিলে পরে সমস্ত ডিজাইনটা ঠিকঠাক করে হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি L/D রেশিও 25 ধরে নিয়েছি। তো আমাকে এখান থেকে কী বের করতে হবে এফেক্টিভ ডেপথ, আর আমার কাছে এল গিভেন আছে। আমি কি বললাম এলটা সবসময় শর্টার স্প্যান নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে আমাদের কাছে দেখো LX এর ভ্যালু কিন্তু বলা আছে
কত বলা আছে 3 মিটার ছিল, তাহলে সেক্ষেত্রে দেখো আমি এখানে লিখছি 3000/25 মানে ডি কিন্তু 120 বের হয়ে যায়। আচ্ছা, এটা তো গেলো আমাদের ডি বের হলো, তাহলে আমাদের কাছে 120 বের হলো। এরপর ওভারঅল ডেপথ যদি বের করি তাহলে সেক্ষেত্রে কী বের করতে হবে, দেখো ও এফেক্টিভ ডেপথ লিখেছি প্লাস কভার লিখতে হবে, ঠিক আছে, কভার 20 প্লাস হাফ ইন্টু 8 মানে বারের ডায়া, তাহলে পুরোটা মিলে তো ওভারঅল ডেপথ হবে না। ক্রস সেকশনস আমি এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি, তোমরা ওই ভিডিওগুলো একটু দেখে নিও, তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে যে আমি এটা কেন এভাবে করে করেছি। তাহলে 120 + 20 প্লাস হাফ ইন্টু 8 নিয়েছি, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে 144 এটা হলো কি ওভারঅল ডেপথ। ওকে, ওভারঅল ডেপথ আমরা আর এফেক্টিভ বের করার পর কিন্তু আমরা করে নেবো এফেক্টিভ স্প্যান ক্যালকুলেশন। আমাদের কাছে ক্লিয়ার স্প্যানটা দেওয়া আছে, কিন্তু আমাদের সমস্ত ক্যালকুলেশন তো এফেক্টিভ স্প্যান নিয়ে করি, তার জন্য আমাদের এফেক্টিভ স্প্যান ক্যালকুলেশন করতে হবে। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা সবসময় শর্টার স্প্যান নিয়েই কাজ করবো। ওকে, আচ্ছা, তোমরা ক্লজ নাম্বার 22.2 এতে চলে গেলে পেজ নাম্বার 34 যেটা, সেখানে চলে গেলে পর তোমরা দেখতে পারবে কীভাবে এফেক্টিভ স্প্যানটা ক্যালকুলেশন করে হলো দুরকমভাবে বলে দিচ্ছে আমি। ক্লিয়ার স্প্যান প্লাস এফেক্টিভ ডেপথ ধরতে হবে। তোমাদের কাছে ক্লিয়ার স্প্যান 3 আছে আর এফেক্টিভ ডেপথ কত বেরিয়েছে 120 মানে 0.12 মানে 3.12 মিটার। আরেকটা কীভাবে বের করা যায়, ক্লিয়ার স্প্যান প্লাস সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, মানে আমি এটা বলেছিলাম এর আগে, যদি এটা বিম হয় আর এখানে দেখো যদি এমন করে সাপোর্টটা থাকে তাহলে এফেক্টিভ স্প্যান কতটা ধরবো, এর সেন্টার থেকে এর সেন্টার। ওকে, তার মানে আমাকে কতটা যেতে হচ্ছে, এই পুরো ক্লিয়ার স্প্যানটা আমাকে ধরছি 3, আর কি দু সাইডের হাফ যাচ্ছে, তাই তো, তার জন্য আমি 2 দিয়ে গুণ করেছি, আর 0.3/2 কারণ সেন্টার অবধি যাচ্ছে 2 সাইডের বলে 2 দিয়ে গুণ করেছি, তাহলে কত বেরোলো 3.3 মিটার। অ্যাজ পার কোড আমাদের এই ক্লজে গেলে পরে তোমরা এটা দেখতে পারবে এরকমভাবে লেখা আছে, আর সেখানে এটাও বলা আছে এই দুটো ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা মিনিমাম ভ্যালু হবে সেটাকে আমরা এফেক্টিভ স্প্যান হিসেবে কনসিডার করব। তো আমাদের কাছে মিনিমাম ভ্যালু কত আছে 3.12 মিটার, তো সেক্ষেত্রে এফেক্টিভ স্প্যান আমাদের কাছে কত দাঁড়াবে 3.12 মিটার। ওকে, নেক্সট স্টেপ তোমরা চলে আসবে লোড ক্যালকুলেশন। তো আমাদের কাছে এফেক্টিভ ডেপথ আর এফেক্টিভ স্প্যান যদি পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু লোড ক্যালকুলেশন তার পরের ধাপই হয়ে যাবে। তো দেখো আমি বলেছিলাম এর আগের ভিডিওতে বিম ডিজাইনে, তোমরা একবার দেখে নিও কীভাবে করতে হয়, তো সব ক্ষেত্রে একই রকমভাবে করতে হবে। তো দেখো ডেড লোড প্রথমে বের করতে হয়। ডেড লোড মানে কি, যে সেলফ ওয়েট, মানে হচ্ছে আমি যে স্ল্যাবটা তৈরি করছি তার তো একটা নিজস্ব ওয়েট আছে, তো সেই ওয়েটটাকেই বলছি ডেড লোড নাম দিয়েছে। তো সেই ওয়েটটা কীভাবে বের করেছি দেখো, স্মল বি উইথ ইন্টু ক্যাপিটাল ডি, ওভারঅল ডেপথ নেবো, এটা কিন্তু এরিয়া হয়ে গেল, ইন্টু ইউনিট ওয়েট অফ কংক্রিট। ওকে, কংক্রিট দিয়ে তৈরি করছি মানে ইউনিট ওয়েট অফ কংক্রিটটা কনসিডার করব। আচ্ছা, এক্ষেত্রে আমি অ্যাজুম করে নেবে যে বি = 1 মিটার, ঠিক আছে, 1 মিটার হচ্ছে মানে কত 1000 mm, তাই জন্য আমি 1 মিটারে যেহেতু আমি করছি তার জন্য একটা 1 মিটার লিখেছি, ইন্টু আমাদের কাছে ক্যাপিটাল টি কত বেরিয়েছিল, ক্যাপিটাল টি বেরিয়েছিল 144 mm। ওকে, তাহলে 144 mm-কে যদি আমি মিটারে করি তাহলে 0.144 ইন্টু ইউনিট ওয়েট অফ কংক্রিট কত আছে 25, এটা আমি বলেছিলাম 25 kN/m³। দেখো 25 kN/m³, তাহলে সেক্ষেত্রে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে বেরিয়ে আসবে 3.6 kN/m², এটা কিন্তু বেরিয়ে আসবে। আচ্ছা দেখো তারপরে লাইভ লোড, আচ্ছা আমরা এটা মিটার স্কোয়ারই বা কেন লিখলাম, কেন এটা পার মিটার লেন্থে এতটা লোড পড়ছে তাই জন্য আমি লিখেছি 3.6 kN/m²। ওকে, আচ্ছা এই আমাদের কাছে এটা কোয়েশ্চেনে গিভেন আছে লাইভ লোড 2 kN/m², তো সেটাও তো আমার কাছে আসবে। টোটাল লোড ক্যালকুলেশন করছি মানে ডেড লোড আসবে, লাইভ লোড আসবে, তার সেক্ষেত্রে কী ধরনের আমি প্লাস্টারিং করছি বা টেরাসিং করতে কতটা লাগছে লোড, সেই লোডগুলো সমস্ত কিন্তু ইনক্লুডেড থাকবে, তাহলে টোটাল লোড তার উপরে কত আসছে সেটা কিন্তু ক্যালকুলেট করা যাবে। তো সেক্ষেত্রে লাইভ লোড কনসিডার হলো। তারপরে হবে লাইম কংক্রিট টেরাসিং, এটা কিন্তু আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে, আর কোয়েশ্চেনে যদি না দেওয়া থাকে তোমরা কিন্তু এটা অ্যাজিউমও করে নিতে পারো বা নাও করতে পারো। আচ্ছা, সেটা আমাদের কাছে দেওয়া আছে 75 mm। 75 mm দেখো এটাকেও আমি কী বের করতে হবে, আমাকে এরকমের লোড ক্যালকুলেশন করতে হবে, যেখানে দেখো 75 mm থেকে মিটারে করলে পরে 0.075 মিটার হবে, ইন্টু 20 কেন ধরেছে, লাইম টেরাসিংয়ের ক্ষেত্রে কিন্তু ইউনিট ওয়েট ধরবে 20 kN/m³, আর পার মিটার লেন্থে করছি বলে এখানে ক্যালকুলেশন হয়েছে 1.5 kN/m², আমরা লিখেছি, ঠিক আছে। তাহলে টোটাল লোড কত আসবে, এটা প্লাস এটা প্লাস এটা,
তিনটে লোড ক্যালকুলেশন করেছি, টোটাল লোড তাহলে আসবে 7.1 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, বা তোমরা এটাও বলতে পারো 7100 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা দেখো আমি কি বলেছি, লিমিটেড মেথডে আমরা এগুলো পুরো ক্যালকুলেশন করছি, মানে আমাদেরকে একটা পার্শিয়াল সেফটি ফ্যাক্টর গুণ করতে হবে, আর কংক্রিটের ক্ষেত্রে সেটা কত 1.5। তাহলে সেক্ষেত্রে আমার কাছে কিন্তু এটা সার্ভিস লোড এসেছে, আর এটাকে যদি আমি ডিজাইন করি তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে আলটিমেট অর ডিজাইন লোড। সেক্ষেত্রে আমি কত গুণ করব, 1.5 গুণ করবো এটার সাথে, তাই তো? তাহলে 7100 ইন্টু 1.5 গুণ করলে পরে 10,650 নিউটন পার মিটার স্কোয়ার আসে। তো আমাদের কাছে 4টা স্টেপ কিন্তু হয়ে গেল, কি এফেক্টিভ স্ল্যাব, কী ধরনের স্ল্যাব বের করা, তারপরে কী ধরনের এফেক্টিভ ডেপথ কী হবে, এফেক্টিভ স্প্যান কী হবে, তারপরে লোড ক্যালকুলেশন। এরপরে স্টেপগুলো চলো দেখে নিই। তাহলে নেক্সট স্টেপ চলে আসছে, দেখো মোমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স ক্যালকুলেশন। তোমাদের কাছে লোড অ্যাভেলেবেল আছে, এফেক্টিভ স্প্যান অ্যাভেলেবেল আছে, এফেক্টিভ ডেপথ অ্যাভেলেবেল আছে, তাহলে কিন্তু অনায়াসে তোমরা মোমেন্ট আর শিয়ার ফোর্স বের করতে পারবে। দেখো মোমেন্ট আমি কীভাবে বের করছি, আমি আগেও বলেছিলাম এটাকে আমরা সিম্পলি সাপোর্টেড যদি হয় স্ল্যাব, তাহলে সেক্ষেত্রে আর পুরো লোডটা ধরো আমাদের কাছে কেমন পড়বে, পুরো স্প্যান জুড়েই তো পড়বে না, তাহলে পুরো স্প্যান জুড়ে যদি পড়ে তাহলে তোমরা সেটা জানো, সেটাকে আমি ইউডিএল বলে কনসিডার করি। আর যদি ইউডিএল হয় সিম্পলি সাপোর্টেড, তার জন্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট তোমরা একটা স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে করেছো অলরেডি, তো সেক্ষেত্রে হয় WU/L²/8, তাই তো WL²/8। তাহলে আমাদের কাছে WU লিখেছি কেন, আলটিমেট লোড, তাই জন্য আমাকে WU লিখেছি। দেখো আমাদের কাছে আলটিমেট লোড এসে পৌঁছেছে 10,650 ইন্টু এফেক্টিভ লেন্থ নিয়েছি, তাহলে তোমরা এখানে এল এফেক্টিভও লিখতে পারো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে এসেছিলো 3.12²/8। তাহলে এক্ষেত্রে কত আসবে, 12,958.92, মানে আমি মোটামুটি 12,960 ধরে নিয়েছি, এটা নিউটন মিটারে, তাই তো? নিউটন মিটারে আছে, তার জন্য নিউটন মিটার লিখলাম। এরপরে দেখো মোমেন্ট ক্যালকুলেশন হয়ে গেল, বলতে কিন্তু শিয়ার ফোর্স আমরা ক্যালকুলেট করতে পারবো, যেটা আমি কীভাবে বের করবো, সিম্পলি সাপোর্টেড উইথ ইউডিএল। আবার তোমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে একটু ফ্ল্যাশব্যাকে চলে যাও, তাহলে তোমরা বুঝতে পারবে শিয়ার ফোর্স কীভাবে বের করেছিলাম আমরা। ম্যাক্সিমাম শিয়ার ফোর্স হয় WL/2, তাহলে সেটাও এখানে তাই করবো, WL/2 10,650 ইন্টু 3.12 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে 16,614 নিউটন। এটা কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কী ক্যালকুলেট করবো, মোমেন্ট আর শিয়ার ফোর্স। দেখো এরপরে যদি আমরা মোমেন্ট শিয়ার ফোর্স ক্যালকুলেট করি, নেক্সট স্টেপ কিন্তু আমরা করে দিতে পারবো চেক ফর ডেপথ। আমরা সেখানে কিন্তু ডেপথটা আমি অ্যাজিউম করে নিয়েছিলাম, কিন্তু আদৌ কি সেই ডেপথটা ঠিক আছে, বা সেটা আমরা কি ঠিক ডেপথ অ্যাজিউম করেছিলাম, তো সেটা তো আমাদের বের করতে হবে। তো এইসব চেক কিন্তু আমরা করতে হবে, অ্যাজিউম করছো মানে তোমাকে চেক অবশ্যই করতে হবে অ্যাজ পার কোড। ওকে, তো দেখো চেক কীভাবে করছি, চেক ফর ডেপথ লিখেছি। ফর ব্যালেন্স সেকশন আমরা জানি G1.1C সেকশানে চলে যাবে, তাহলে ওখান থেকে পেয়ে যাবে। তোমাদের আমি এটা আগেও বলেছি, আগের ভিডিওতে দেখে নিও একটু। MU লিমিটের ভ্যালু এভাবে বের করতে হয়, 0.36 XU max/d 1 - 0.42 ইন্টু XU max/d ইন্টু VD² FCকে। আর দেখো আমাদের এখানে 415 স্টিল ইউজ করেছি, তার জন্য কিন্তু XU max/d এর ভ্যালু আমি কত ধরে নিয়েছি, 0.48। আমি এটাও তোমাদের বলেছিলাম, এটা নোট বলে ছোট্ট জায়গা থাকবে কোডে, সেখানে কিন্তু তোমরা এই ভ্যালুটা পেয়ে যাবে, 3টে স্টিলের জন্য দেওয়া আছে। তাহলে দেখো আমাদের কাছে সব গিভেন আছে। আমি এখান থেকে কী ক্যালকুলেট করছি, ডেপথ, তাই তো? কী ধরনের ডেপথ রিকোয়ার্ড, আমার সেই স্ল্যাবটাতে কত ডেপথ রিকোয়ার্ড আছে সেটা আমি ক্যালকুলেট করছি, ঠিক আছে? তাই জন্য ডি রিকোয়ার্ড লিখেছি। এটা একটা ইকুয়েশন আসবে, তোমরা সলভ করে নিও। সলভ করলে পরে এখানে চলে আসবে ডি রিকোয়ার্ডের ভ্যালু, দেখো 68.53 mm। ওকে, কিন্তু আমরা কত প্রোভাইড করেছি, মানে আমরা এতক্ষণ ধরে কত ডেপথ ধরে নিয়ে আমরা ক্যালকুলেশন করছিলাম, 120 mm ধরে নিয়ে সব তো ক্যালকুলেশন করলাম, ঠিক আছে? লোড বের করা এসব তো ওইটা ধরে করেছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রোভাইড অলরেডি করে দিয়েছি 120 mm। আর আমাদের কাছে রিকোয়ার্ড কত এসে 68.53, মানে এটা লেস দেন আছে, মানে রিকোয়ার্ডটা কম আছে, আমরা তার চেয়ে বেশি দিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সেকশনটা ঠিক আছে, আর সেই ক্ষেত্রে আমরা এই সেকশনটাকে নাম দিতে পারি, আমি আগেও বলেছি এটা আন্ডার রেইনফোর্স সেকশন। তো আমরা এটা কী দেখলাম, যে আমাদের কাছে আন্ডার রেইনফোর্স সেকশন আছে, আর এই সেকশনটা একদম ঠিক আছে। দেখো চেক ফর ডেপথ হয়ে যাওয়ার পর নেক্সট স্টেপ তোমরা চলে আসবে টেনশন রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন। কত রেইনফোর্সমেন্ট আমার কাছে লাগছে সেই ক্যালকুলেশনটা করতে হবে আমাদেরকে, তাই তো? তাহলে এটাও কিন্তু G1.1B নাম্বার সেকশন ক্লজে চলে গেলে পরে কিন্তু তোমরা কিন্তু এই ফর্মুলাটা কিন্তু পেয়ে যাবে। আমি আগেও বলেছি এই ফর্মুলাটার কথা। তো সেখানে দেখো তোমাদের কাছে সব ভ্যালু অ্যাভেলেবেল আছে, তোমাদেরকে AST বের করতে হবে। সবগুলো ভ্যালু তোমরা বসিয়ে দেবে, আর অবশ্যই এক্ষেত্রে ডি কত বের হবে, 120, কেননা আমরা পুরো ডিজাইনটা 120 নিয়ে করেছি অলরেডি, তাই জন্য আমরা 120-র জন্যই কিন্তু আমরা মোমেন্টটা বের করবো, তাই তো?
আর বি আমরা কত অ্যাসিউম করেছিলাম 1000। তাহলে সেক্ষেত্রে সমস্ত ভ্যালুটা বসানোর পর কিন্তু তোমাদের কাছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে। আর তোমরা জানোই অবভিয়াসলি শ্রীধর আচার্য বাবু আছেন, যিনি আমাদেরকে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার জন্য একটা ফর্মুলা দিয়েছেন। সেই ফর্মুলাটা তোমরা যদি বসিয়ে দাও তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের কাছে এএসটির একটা ভ্যালু বেরিয়ে আসবে, যেটা 316.86 মিলিমিটার স্কোয়ার আসবে। তোমরা বলতেই পারো যে আমরা এখানে মাইনাস কেন নেবো ম্যাম, প্লাসটা কেন নেবো না? প্লাসটা নিতেই পারতে, প্লাস দিয়েও কিন্তু তোমাদের কাছে অ্যান্সার আসতো, কিন্তু সেটা অনেকটা বেশি পরিমাণে আসতো, সেটাতে আমাদের খরচ বেশি হতো। তাই জন্য আমরা দেখবো কত কমে আমরা জিনিসটাকে খুব ভালো করে বানাতে পারবো। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ভ্যালুটা প্রোভাইড করেছি। ওকে, আচ্ছা, আমরা এখানে ভেবে নিলাম যে 8 মিলিমিটার ডায়া একটা নেব, বার ইউজ করব। তো সেক্ষেত্রে দেখো আমরা কিভাবে বের করেছি, আমরা বলেছি লেটেস্ট প্রোভাইড 8 ডায়া বার। ওকে, তো সেক্ষেত্রে ডায়া তো ভেবে নিলাম যে 8-এর দেবো আমরা, কিন্তু স্পেস কত দেবো? আমরা কি পুরো এরকম মানে একটা তো রড দিচ্ছি এরকমভাবে, তাই তো? কিন্তু এই যে স্পেস, এই স্পেসটা তো আমাদের বের করতে হবে ক্যালকুলেট করে। সেই স্পেসটা কিন্তু বের করার জন্য ফর্মুলা তোমরা এটা ইউজ করতে পারো, 1000 × A5/AST ফর্মুলা এটা, যেখানে 1000 × A5 মানে কি π/4 8 স্কোয়ার। কেন বলেছিলাম, কেন এটা যদি রড হয় আর তার কি ক্রস সেকশন কী হবে, একটা সার্কেল। এবার সার্কেলের এরিয়ার ফর্মুলা আমরা জানি π/4 × 8 স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের কাছে কত এএসটি আসলো, এত। কেন এত এমএমের এত এরিয়ার কিন্তু আমাকে রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। তো সেক্ষেত্রে এএসটির ভ্যালু এসে পৌঁছাবে 316.86, মানে স্পেসিং কত আসবে দেখো 158.63 mm। এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা ক্লজ বলে দিচ্ছি, যেখানে দেখো 26.3.3 মানে 46 নাম্বার যদি তোমরা পেজে চলে যাও, তাহলে সেক্ষেত্রে একটা তোমরা ক্লজ দেখতে পারবে, যেখানে দেখো লেখা আছে মানে রেনফোর্সমেন্টের ব্যাপারে বলা আছে। সেটা আমি বলে দিচ্ছি। আমাদের এখানে দু ধরনের রেনফোর্সমেন্ট হয়, তোমরা জানো, একটা মেইন বার যায়, একটা ডিস্ট্রিবিউশন বার যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যেহেতু স্ল্যাব নিয়ে কাজ করছি, তাই সেক্ষেত্রে স্ল্যাবটা পড়বো আমি। দেখো, দ্য হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন প্যারালাল মেন রেনফোর্সমেন্ট বার্স শ্যাল নট বি মোর দ্যান 3 times the effective depth of solid slab or 300 mm whichever is smaller। মানে বলেছে কি হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন প্যারালাল মেইন বার্স, মানে এটা যদি বার হয় তাহলে হরাইজন্টাল ডিস্টেন্স সেটাই তো স্পেসিং, তাই তো? এই স্পেসিংটা কত বলেছে, যে নট মোর দ্যান 3 times অফ এফেক্টিভ ডেপথ। মানে কি এফেক্টিভ 3 times অর এফেক্টিভ ডেপথ, তাই তো? এফেক্টিভ ডি স্মল ডি আর 3 times, আর কি 300 mm হুইচ এভার স্মল। তোমরা কি করবে, 3D বের করবে আর 300 mm আমাদের কাছে আছে। এই দুটোর মধ্যে যে ভ্যালুটা ছোট হবে সেটার চেয়ে কিন্তু বেশি হওয়া যাবে না তাদের স্পেসিংটা। ওকে, তোমাদের এটা ক্যালকুলেট করতে হবে, সেই হিসেবে কিন্তু তোমরা স্পেসিংটা দেবে। দেখো, আরেকটা বলে দিয়েছে, horizontal distance between parallel reinforcement bars provided against shrinkage and temperature shall not be more than 5 times of effective depth of a solid slab and 450 mm whichever is smaller। মানে হচ্ছে আরেকটা যে আমরা বার দিয়ে থাকি, যেটা ডিস্ট্রিবিউশন বার বলে থাকি প্যারালাল রেনফোর্সমেন্ট, সেটা কিন্তু কত বলেছে, যে 5 times অফ এফেক্টিভ ডেপথ, মানে 5 × D বা 450 mm, এই দুটোর মধ্যে যেটা ছোট ভ্যালু তার থেকে কিন্তু বেশি হওয়া যাবে না। তো তোমাদের কিন্তু এই দুটো পয়েন্ট খুবই মনে রাখতে হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট ফর অল এক্সামস। তোমাদের কাছে যে কোনো সময় এটা কোয়েশ্চেন আসতেই পারে। তোমাদেরকে আমি কোডের ব্যাপারে বললাম, কেননা আমাদেরকে সেই কোডটা এখানে ইউজ করতে হবে। তো কিভাবে আমি সেটা করছি সেটা দেখো একবার। দেখো 26.3.3 B1-এ বলা আছে মেন রেনফোর্সমেন্ট পার্টস শ্যাল নট বি মোর দ্যান কার থেকে 3 × এফেক্টিভ ডেপথ, মানে এফেক্টিভ ডেপথ আমাদের কাছে 120 আছে, তো সেক্ষেত্রে হয়ে যাবে 360 mm। আর দেখো 360 mm আমি গ্রেটার দ্যান 158.63, মানে যেটা এখনই স্পেস বের করেছিলাম সেটা আমি কেন লিখেছি, কেননা আমার সেই ভ্যালুটা কিন্তু ওর মধ্যেই থেকে যাচ্ছে। তার মানে আমি যে প্রোভাইড করছি 158.63, সেটা আমরা কিন্তু প্রোভাইড করতে পারবো, সেটা কিন্তু 360 mm-কে ছাড়িয়ে চলে যাচ্ছে না। তার মানে সেই দুটোর মধ্যেও কিন্তু আমি যদি কম্পেয়ার করি সেটাও কিন্তু ঠিক আছে। ওকে, তাহলে আমি এখন 158.63 নিয়ে আমরা কাজ করতে পারবো, কারণ এটাই আমাদের ক্যালকুলেশন করে বেরিয়েছে। তো এবার আসবে 158.63 আর 300 mm, যেটা কোডে দেওয়া ছিল, সেই দুটোর মধ্যে যে স্মলার ভ্যালু, মানে 158.63 আমাদের কাছে স্মলার আসছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি 158.60 mm এর যদি স্পেসিং দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের একদম ঠিক পারফেক্ট আসবে। ওকে, তো আমরা দেখো 158.60, এটা তো তোমরা মাপটাও দিতে পারবে না, তো সেক্ষেত্রে আমরা একটা রাউন্ডেড ফিগার ধরে নিই। আমরা ধরে নিলাম 150 mm,
পয়েন্ট সেন্টার টু সেন্টার আমরা দেবো, ঠিক আছে। এবার 150 যদি দিই, আমাদের ক্যালকুলেশন করেছি 158 বলে, কিন্তু আমরা এখানে অ্যাজুম করে নিচ্ছি 150, তাহলে সেক্ষেত্রে তো কিছু না কিছু চেঞ্জ হবে এরিয়া অফ স্টিলের, তো সেটাও আমাদের কিন্তু বের করতে হবে যে অ্যাকচুয়ালি আমরা তাহলে কত এরিয়া লাগছে। তো সেক্ষেত্রে একই রকমভাবে বের করবে যে অ্যাকচুয়াল এএসটি প্রোভাইডেড তাহলে কত হবে, উল্টো হয়ে যাবে। স্পেসিংয়ের ক্ষেত্রে আমি বলেছিলাম 1000 ইন্টু এফআই বাই এএসটি, তাই তো। তাহলে এবার যদি এএসটি বের করতে হয় তাহলে আমাকে কি এএসটি আর নিচে চলে আসবে স্পেসিং, তাহলে আমি সেই জন্য এভাবে লিখেছি যে 1000 ইন্টু এফআই বাই স্পেসিং। এবার এফআই কি আমরা বলেছিলাম বাবা π/4 8 মানে আমি 8-এর ডায়া ইউজ করছি, আর স্পেসিং কত 150 mm, আজে আমি এখানে প্লাস্টে তো এটাই প্রোভাইড করলাম, তাই তো 158-এর বদলে। তো সেক্ষেত্রে আমার কাছে কিন্তু দাঁড়াচ্ছে 335.1 মিলিমিটার স্কোয়ারের যদি আমি এএসটি প্রোভাইড করি, তাহলে কিন্তু আমার কাছে সম্পূর্ণটা ঠিকভাবে আসবে। দেখো আমরা এবার একটা ক্লজ নিয়ে আলোচনা করব, যেটা আছে 26.5.2.1-এ গেলে পরে পেয়ে যাবে মিনিমাম রেনফোর্সমেন্ট। সেখানে বলা আছে দেখো, দ্য মাইল স্টিল রেনফোর্সমেন্ট ইজ ইন আইদার ডিরেকশন ইন স্ল্যাবস শ্যাল নট বি লেস দ্যান 0.15% অফ দ্য টোটাল ক্রস সেকশনাল এরিয়া। মাইল স্টিল মানে কত 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, সেটা আমরা জানি। এফি 250, তাহলে এফি 250 যদি তোমার কোয়েশ্চেনে গিভেন থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে মিনিমাম রেনফোর্সমেন্টের জন্য নিতে হবে 0.15% অফ টোটাল ক্রস সেকশনাল এরিয়া। কিন্তু সেটাই যদি হাই স্ট্রেন ডিফর্ম বার্ড মানে 415 mm এর জন্য যদি তোমার কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে কমে কত হবে 0.12% অফ ক্রস সেকশনাল এরিয়া। তো এই জিনিসটা কিন্তু আমরা এখন অ্যাপ্লাই করব। দেখো 26.5.2.1-এ এখনই যেটা বললাম যে যদি আমার কাছে হাই স্টিল ডিফর্ম বার মানে 415-র জন্য যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে মিনিমাম রেনফোর্সমেন্ট বের করব। তো অবভিয়াসলি আমাদের কোয়েশ্চেনে গিভেন আছে, প্রথম থেকে দেখছি সেখানে 415-র স্টিল ইউজ করার কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে দেখো 0.12% বললাম আমি কার অফ টোটাল ক্রস সেকশনাল এরিয়া, মানে কত 0.12% ইন্টু বি ইন্টু ক্যাপিটাল ডি টোটাল ক্রস সেকশন, কারণ এফেক্টিভ ডেপথ হলে তো বাদ বাকিটা কম পড়ে যাচ্ছে, তো আমরা সেখানে ওভারঅল ডেপথ বলতে নেব, ঠিক আছে। তো দেখো 0.12/100 ইন্টু বি মানে 1000 ইন্টু ডি মানে কত 144, আমরা বের করেছিলাম এটা। তো সেক্ষেত্রে কিন্তু ক্যালকুলেট করলে পরে মিনিমাম রেনফোর্সমেন্টের একটা এরিয়া বেরোবে, সেটা হচ্ছে 172.8 মিলিমিটার স্কোয়ার। দেখো এক্ষেত্রেও যদি আমরা 8 mm এর ডায়া ইউজ করি, তাহলে সেক্ষেত্রে স্পেসিং কীভাবে বের করবো, একই রকমভাবে বের করবে। বলেছিলাম আমি ফর্মুলাটা যে 1000 A/AST, তাই তো। দেখো 1000 ইন্টু π/4 ইন্টু 8² বাই আমার কাছে এসটি কত আসছে 172.8, তাহলে সেক্ষেত্রে আমার কাছে এসে দাঁড়াচ্ছে কিন্তু 290.88 mm, আর আমরা এটাকে রাউন্ডেড ফিগার হিসেবে নিয়ে নিয়েছি 290 mm। তাহলে আমি এর আগেও কিন্তু ক্লজটা একবার আলোচনা করলাম যে 26.3.3 B2-তে চলে গেলে তোমরা পেয়ে যাবে কি ডিস্ট্রিবিউশন বার্সের জন্য কীভাবে স্পেসিং বের করতে সেটা বলা আছে। সেটা একবার বলে দিচ্ছি যে শ্যাল নট বি মোর দ্যান 5 ইন্টু এফেক্টিভ ডেপথ। মেন রেনফোর্সমেন্টের জন্য 3 ইন্টু এফেক্টিভ ডেপথ ছিল, আর কি ডিস্ট্রিবিউশনের জন্য হবে 5 ইন্টু এফেক্টিভ ডেপথ। আর এফেক্টিভ ডেপথ কত আছে 120, তাহলে 5 ইন্টু 120 করলে কত হচ্ছে 600 mm। কিন্তু আমাদের কাছে কত অ্যাভেলেবেল আছে স্পেসিং 290 mm, মানে এটাকে কিন্তু ছাড়িয়ে চলে যাচ্ছে না, তার মানে আমরা 290 mm-টাকে নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো, তাই জন্য এটা ওকে লিখে দিয়েছি। সেক্ষেত্রে আমরা কত অ্যাডপ্ট করবো 290 mm, কারণ আমরা এটাই তো দেবো না, তো এটাকে যখন ছাড়িয়ে যাচ্ছে না তার মানে আমরা 290 mm নিয়ে কাজ করতে পারবো। আরেকটা কি বলা আছে ক্রাইটেরিয়া 450 mm, তাহলে 290 আর 450 mm এর মধ্যে ছোট কোনটা 290 mm, তা সেই 290 mm কিন্তু স্পেসিং আমরা লিখছি, তার জন্য আমি লিখে দিয়েছি এখানে লেট আস প্রোভাইড 8/t অ্যাট দ্য রেট অফ 290 মিলিমিটার সেন্টার টু সেন্টার। ওকে, আচ্ছা নেক্সট স্টেপ বলেছে চেক ফর শিয়ার চেক করব, ঠিক আছে। রেনফোর্সমেন্টগুলো ঠিকঠাক জায়গায় থাকবে কিনা, তো সেক্ষেত্রে কিন্তু শিয়ার চেকটা জরুরি হয়। দেখো শিয়ার চেক কীভাবে বের করবে এটা আমি তোমাদেরকে এর আগে ডিসকাস করেছিলাম, আমি আরেকবার বলে দিচ্ছি যে দেখো শিয়ার স্ট্রেস বের করার ফর্মুলা বলেছিলাম টাউ ভি ইজ ইকুয়াল টু VU/PD, এটা তোমরা নিজেরাই জানো। VU আমাদের কাছে আছে 16614 ডিভাইডেড বাই বি হচ্ছে 1000, আর ডি হচ্ছে এফেক্টিভ ডেপথ যেটা আছে 120, করলে পরে কত বেরোবে 0.138 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। দেখো সেক্ষেত্রে যদি আমরা পার্সেন্টেজ অফ স্টিল মানে কত পার্সেন্টেজ আমরা স্টিলের ইউজ করবো সেটা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে কী হবে 100 AS/BD।
কীভাবে বের করবো? 100 এস আমরা কত জানি 335.1, এটা আমরা বের করেছি, ডিভাইডেড বাই 1000 ইন্টু 120 করলে পরে কত বেরোচ্ছে? 0.279%, এটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এরপরে যে কোডটা আছে সেই কোডটা নিয়ে আমি আবার একটু বলে নিই, তারপরে আবার স্টেপটা দেখিয়ে দিচ্ছি। দেখো 40.2.1 নাম্বার ক্লজ, যেটা 72 নাম্বার পেজে আছে, সেখানে যদি তোমরা চলে যাও তাহলে সেখানে কিন্তু এরকম একটা টেবিল দেখতে পাবে। এই টেবিলটা কেন করেছে আমি বলে দিচ্ছি। আমাদের শিয়ারের জন্য যে চেকটা করতে হবে সেটা চেক করতে হয় টাউ ভি, মানে তোমার কাছে শিয়ার স্ট্রেস যেটা আসবে সেটা হচ্ছে কে টাউ সির থেকে ছোট না বড়। যদি ছোট আসে তাহলে ওকে। এবার ঘটনা হলো টাউ ভি তো আমরা বের করে নিয়েছি, কিন্তু কেটা কি, কে এর ভ্যালু আমরা জানি না, বা টাউ সির ভ্যালুও জানি না। তো সেক্ষেত্রে আমরা কীভাবে বের করব কে এর ভ্যালু? দেখো সেটা আমাদেরকে 40.2.1.1-এ বলা আছে ওভারঅল ডেপথ অফ স্ল্যাব, যেটা হচ্ছে এমএমে হবে। সেই ডেপথটা যদি 300 অর মোর হয় তাহলে সেক্ষেত্রে কে এর ভ্যালু 1, 275 হলে 1.05, 250 হলে 1.10, 225 হলে পরে 1.15। ওভারঅল ডেপথের ভ্যালু যদি 200 হয় তাহলে কে এর ভ্যালু কত হবে? 1.2। যদি হচ্ছে ওভারঅল ডেপথের ভ্যালু 175 হয় তাহলে সেক্ষেত্রে 1.25, আর 150 বা তার কম হলে পরে কিন্তু 1.30। আর আমাদের এক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল ডি এর ভ্যালু কিন্তু এসেছে 144, তাহলে সেক্ষেত্রে 150 অর লেস এই ক্রাইটেরিয়াতে কিন্তু পড়ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কে এর ভ্যালু কত অ্যাডাপ্ট করব? 1.30 অ্যাজ পার আইএস কোড। এবার দেখো কে তো পেয়ে গেলাম, এবার টাউ সি বের করতে হবে। সেই টাউ সিটা কীভাবে বের করবো সেটাই দেখে নিন। দেখো টাউ সি বের করার জন্য তোমরা টেবিল নাম্বার 19 আর যেটা 73 নাম্বার পেজে আছে সেখানে গেলে এরকম একটা চার্ট দেখতে পারবে। ওপরেই দেখো লেখা আছে ডিজাইন শিয়ার স্ট্রেংথ অফ কংক্রিট, মানে টাউ সি এর ভ্যালু আমরা এখান থেকে কিন্তু এই টেবিলটা থেকে বের করতে পারবো। কিন্তু কিভাবে বের করব? তো সেক্ষেত্রে প্রথমেই কিন্তু একদিকে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে 100 S/BD, তাই তো, যেটা পার্সেন্টেজ অফ স্টিল। আমরা এই কারণে কিন্তু প্রথমেই বের করে নিয়েছি পার্সেন্টেজ অফ স্টিল, কারণ এই ক্ষেত্রে কিন্তু আমাদের লাগবে এটা। আচ্ছা, আমাদের কাছে 100 S/BDর জন্য এই ভ্যালুগুলো আছে। আর দেখো অ্যাকর্ডিং টু কী আছে M15, M20, 25, 30, 35 অ্যান্ড 40 অ্যান্ড অ্যাবাভ, এর জন্য কিন্তু এই দিকে প্রত্যেকটা ভ্যালু কিন্তু দেওয়া আছে এভাবে করে। তো তোমাদেরকে মেলাতে হবে যে 100 S/BDর ভ্যালু কত এসেছে আর তোমাদের কাছে কত গ্রেড আছে। তো সেক্ষেত্রে ধরো তোমাদের কাছে সাপোজ আমি ধরলাম এসেছে 0.25, তাহলে তোমাদের কাছে M20 যদি গ্রেড থাকে তাহলে সেক্ষেত্রে টাউ সি এর ভ্যালু কত আসবে? দেখো 0.25-এর জন্য ভ্যালু আছে 0.36, বোঝা গেল? তো এইভাবে হবে। এবার ধরো তোমার কাছে 100 S/BDর ভ্যালু 2 আসছে, ঠিক আছে, এই 2 আসছে, আর তোমার কাছে M25 গ্রেডের কংক্রিট আছে, তাহলে 2-এর জন্য টাউ সি ম্যাক্সের ভ্যালু কত আসবে? দেখো এদিকে চলে যাও, এই বরাবর গেলে পরে কিন্তু M25-এর ভ্যালু দাঁড়াচ্ছে তোমার 0.82। তাহলে এইভাবে কিন্তু চার্ট থেকে বের করতে পারবে, ঠিক আছে। এবার দেখো আমাদের কাছে 100 S/BDর ভ্যালু এসেছে হলো 0.279, ওকে। এবার 0.279 কি তোমাদের এখানে আছে? এখানে তো নেই, কিন্তু আমাকে তো বের করতে হবে। কিন্তু কিভাবে বের করব? দেখো 0.27 মানে 0.25 আর 0.50-র মধ্যিখানের কোনো একটা ভ্যালু, এবং সেই ভ্যালুটা আমাদের কাছে দেওয়া নেই। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আমরা ছোটোবেলায় করেছিলাম ইন্টারপোলেশন মেথড, সেই ইন্টারপোলেশন মেথডটা দিয়ে কিন্তু আমাদেরকে এর মিডিলের কোনো একটা ভ্যালু বের করে নিতে হবে। দেখো ওই চার্টে এমন কিছু ভ্যালু থাকবে, দেখছো 100 S/BDর হচ্ছে 0.25, তখন হচ্ছে টাউ সি এর ভ্যালু 0.36 আর 0.50-র জন্য 0.48। তো সেটার মাঝখানের একটা ভ্যালু বের করতে গেলে তোমাদেরকে এইভাবে বের করতে হবে। দেখো প্রথমে কত করবে? 0.36 টাউ সি এর ভ্যালু প্লাস দেখো, কারণ 0.25 থেকে 0.279টা হচ্ছে বড়ো, তাই তো, তাই জন্য আমি প্লাস করবো। যদি বেশি হতো তাহলে সেটাকে মাইনাস করতাম। দেখো 0.36 প্লাস 0.48 মাইনাস 0.36, 0.48 মাইনাস 0.36 ডিভাইডেড বাই কত করবে? 0.50 মাইনাস 0.25 ইন্টু কত করবে? 0.279 মাইনাস 0.25। এটা তুমি এভাবে মনে রাখতে পারো। আবার তুমি যে ঐকিক নিয়ম আমরা যেটা করেছিলাম সেভাবে করেও কিন্তু বের করতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু একই রকম ভ্যালুটা আসবে। তো সেক্ষেত্রে এরকম ভ্যালুটাই এসে দাঁড়াবে, আর তার ভ্যালুটা এসে বেরোবে 0.374 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, যেটা হলো টাউ সি এর ভ্যালু। আমার কাছে টাউ সি এর ভ্যালু বেরিয়ে গেছে, কে এর ভ্যালু অ্যাভেলেবেল আছে 1.30। তাহলে আমি এখান থেকে চেক করতে পারবো। দেখো পারমিসিবল স্ট্রেসের ভ্যালু কে ইন্টু টাউ সি। আচ্ছা, আমি চার্ট থেকে পেয়েছি কে এর ভ্যালু কত? 1.30, এখনই বললাম।
টাউসি এর ভ্যালু কত বেরোলো 0.374, এই দুটোকে যদি গুণ করা যায় তাহলে কত হবে 0.4862 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, যেটা কিনা টাউ ভি এর ভ্যালু কত বেরিয়েছিল আমাদের কাছে 0.138, তাই তো। আর দেখো কে টাউসির সাথে আমাকে চেক করতে হবে, ঠিক আছে। তো কে টাউসি আমাদের কাছে কত বেরিয়ে আসলো দেখো 0.4862, মানে কিন্তু টাউ ভি কিন্তু কম আছে কে টাউসির থেকে। আমি কি বলেছিলাম, কে টাউসির থেকে কিন্তু টাউ ভি যদি ছোট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা কিন্তু ওকে আছে। তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী তাই মিলে গেছে, মিলে গেলে পরে কত আসবে, হেন্স ইট ইজ ওকে। স্টেপ নাম্বার 10 যেটা লাস্ট স্টেপ, তো সেখানে আমরা করব কি চেক ফর ডিফ্লেকশন, যে ডিফ্লেকশনে কি সেটা ফেল করছে না করছে না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে কীভাবে কী বের করতে হবে, লাস্ট অব্দি বের করতে হবে যে আমাদের যে এলডি প্রোভাইডেডটা আছে, এল বাই ডি প্রোভাইডেড সেটা লেস দ্যান এল বাই ডি রিকোয়ার্ড কিনা। ওকে, এবার এল বাই ডি প্রোভাইডেড আর এল বাই ডি রিকোয়ার্ড কীভাবে বের করব সেটা কিন্তু বের করার জন্য এখানে বলেছে এল বাই ডি প্রোভাইডেড বের করার ফর্মুলা এল এফেক্টিভ বাই ডি এফেক্টিভ। এল এফেক্টিভ তোমাদের কাছে কত ছিল 3.12, আর ডি এফেক্টিভ ছিল কিন্তু 120, মানে এমএমএ 3120 বাই 120। সেখানে করলে পর তোমাদের কাছে ভ্যালু এসে পৌঁছবে রেশিও যেটা 26, বোঝা গেল। নেক্সট তোমাকে কি করতে হবে, এল বাই ডি লিমিট, সরি এখানে রিকোয়ার্ড না, এটা লিমিট আসবে। ওকে, এই এল বাই ডি লিমিট যেটা হচ্ছে ওই লিমিটের মধ্যে থাকছে কি না সেটা আমাদেরকে দেখছে। এবার এল বাই ডি লিমিট বের করার ফর্মুলা হলো এল বাই ডি বেসিক ইন্টু K1 ইন্টু K2 ইন্টু K3, যেখানে কিন্তু তোমরা কিছুই জানো না এল বাই ডি বেসিক কি, K1 কি, K2 কি, K3 কি, কিন্তু নো প্রবলেম, উই হ্যাভ দ্য সলিউশন ইন OIS 456/2000। তোমরা যদি 38 নাম্বার পেজে চলে যাও তাহলে এরকম একটা চার্ট দেখতে পারবে। এই চার্টটা কিন্তু আমাদেরকে নিতে হবে ওই ক্যালকুলেশন করার জন্য ডিফ্লেকশন চেক। সেক্ষেত্রে দেখো আমাদের কাছে বলা আছে এফএস বলা আছে, যেখানে কি 0.58 FY ইন্টু এরিয়া অফ ক্রস সেকশন স্টিল রিকোয়ার্ড, মানে AST রিকোয়ার্ড ডিভাইডেড বাই এরিয়া অফ ক্রস সেকশন স্টিল প্রোভাইডেড, মানে AST প্রোভাইড, কত আসবে সেটা ক্যালকুলেশন করে কিন্তু আমরা এফএসটা বের করতে পারবো। এবার এফএস আমি কেন বের করছি সেটাও আমি তোমাদেরকে বলবো, কেননা এই এফএসের ওপর ডিপেন্ড করে কিন্তু ভ্যালুসগুলো আমাদেরকে বের করতে হবে। দেখো এই এফএসের ভ্যালু আমি কীভাবে বের করবো, 0.58 FY ইন্টু AST রিকোয়ার্ড বাই AST প্রোভাইডেড, তাই তো। এবার দেখো AST প্রোভাইডেড কত, আমরা যদি রাউন্ডেড ফিগার করে নিলাম তারপরে কত এসছে সেই ভ্যালুটা, আর AST রিকোয়ার্ড আমরা শ্রীধরাচার্যের ফর্মুলা দিয়ে যে বের করেছিলাম, কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করেছে, সেই ক্ষেত্রে কত এসছে সেটাই তো আমরা রিকোয়ার্ড ছিল আর প্রোভাইড করেছি এত, তো সেটার রেশিও কিন্তু যদি এটা বের করো তাহলে এফএস এর ভ্যালু বেরিয়ে যাবে। আর আরেকটা জিনিস আমি করে নেব, সেখানে পার্সেন্টেজ অফ স্টিল যেটা হচ্ছে 100 AS প্রোভাইডেড বাই বিডি প্রোভাইডের জন্যই তো আমরা বের করবো, তাই তো। তাহলে দেখো 100 AS প্রোভাইডেড কত আসছে 335.10 ডিভাইডেড বাই 1000 ইন্টু 120, আমাদের কাছে কত এসে পৌঁছলো 0.279%। এফএসটা আমরা কেন বের করলাম বা পার্সেন্টেজ অফ টেনশন রেনফোর্সমেন্টটা কেন বের করলাম, কেননা আমাদেরকে মডিফিকেশন ফ্যাক্টর বের করতে হবে। এই মডিফিকেশন ফ্যাক্টরটা দিয়ে কিন্তু আমরা এল বাই ডি লিমিটের কিন্তু ভ্যালু বের করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের এই চার্টটা ইউজ করতে হবে। আর দেখো তোমাদের কাছে এফএসের ভ্যালু কত বেরিয়ে এসছে 227.598, আর পার্সেন্টেজ অফ টেনশন রেনফোর্সমেন্ট কত বেরিয়ে এসেছে 0.279। তাহলে আমাদের কাছে দেখো ভ্যালুটা মোটামুটি 279 এর মধ্যে আসবে। তো এখান থেকে যত সিধা ওঠো, আর হচ্ছে কি এফএস মানে হচ্ছে 227, তাই তো 227 আছে, মানে এর মাঝখানতে তোমরা যদি যাও এখানে দেখো গিয়ে কিন্তু তোমাদের এখানে একটা পয়েন্ট থাকবে যেখানে হচ্ছে মিট করছে, যেটা মোটামুটি 1.6 কিছুটা আগে। তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি এটাকে ধরে নিচ্ছি 1.58 মতো। তাহলে এবার আমাদের কাছে মডিফিকেশন ফ্যাক্টর মানে K1 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কিন্তু 1.58। দেখো তাহলে আমাদের কাছে মডিফিকেশন ফ্যাক্টরের ভ্যালু চলে এসেছে 1.58। ওকে, আচ্ছা দেখো এল বাই ডি বেসিকের ভ্যালু আমরা হচ্ছে 35 ধরেছি। কেন, আমাদের কাছে স্ল্যাবের ক্ষেত্রে 3টে ভ্যালু অ্যাভেলেবেল আছে, যেমন বিমের ক্ষেত্রে ছিল তেমন স্ল্যাবের ক্ষেত্রে। যেমন সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে এটার ফর্মুলা এল বাই বেসিকের ভ্যালু হবে 35, সেখানে কন্টিনিউয়াসের জন্য ভ্যালু হবে 40। ওকে, তাহলে যদি এই ভ্যালুটা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এল বাই ডি বেসিকের ভ্যালু আমি কত লিখবো 35 ইন্টু দেখো K1 কত আছে আমাদের কাছে, দেখো আমি বলেছিলাম K1 আমরা বের করেছি 1.58, আর K2 আর K3 1 ধরে নেবো আমরা, ঠিক আছে।
তো এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে তোমাদের কাছে বেরিয়ে আসবে 55.3, যেটা হচ্ছে L/D লিমিটের ভ্যালু। আর আমাদেরকে কি প্রুফ করতে হতো যে L/D প্রোভাইডেডের ভ্যালু কি L/D লিমিটের চেয়ে কম না বেশি। যদি কম হয় তাহলে আমাদেরকে সেফ আছে, ডিফ্লেকশনও ফেল করবে না। আচ্ছা, আমাদের কাছে L/D প্রোভাইডেড ভ্যালু কত এসেছিলো? 26। তাহলে 26 করলাম, সেটা কিন্তু L/D লিমিটের ভ্যালু 55.3, এর থেকে তো ছোটো, তাই তো? তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ডিজাইনটা একদম ঠিক আছে, সেফ আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু এইভাবে পুরো স্ল্যাব ডিজাইনটা করে নিয়েছি। টোটাল 10টা স্টেপ আছে। তোমাদের কাছে 10টা স্টেপ কিছুই নয় যদি তোমরা পুরোটা ভালো করে প্র্যাকটিস করে নাও। আর একটাও যদি স্টেপ মিস যায় তাহলে কিন্তু পুরো ডিজাইনটা কিন্তু ভুল হতে বাধ্য। তাই তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। এরকম অনেক ম্যাচ বারে বারে প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের জন্য আমি স্টেপগুলো আমি PDF করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে PDFটা নিয়ে নিও। তো আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি কিন্তু SSC যে মেইনসের জন্য খুব ইম্পর্টেন্ট, আর তোমাদের গেট বা IAS এর পরীক্ষা যারা দিচ্ছ তাহলে তাদের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমরা এখানে যে IAS কোডগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর সেখান থেকে কিন্তু প্রত্যেক বছর কোশ্চেন আসছে। তো এই ভিডিওটি তোমাদের কাছে অনেক হেল্পফুল হবে আই থিঙ্ক। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওটি অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর ভিডিওটিতে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে আমার ভিডিওটি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।